নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে চলুন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু কথাবার্তা বলা যাক। আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু বড় খেলা চলছে। এর মধ্যে এশিয়ার 3টে দেশ রয়েছে। এক হচ্ছে ভারত, 2 হচ্ছে চীন, 3 হচ্ছে রাশিয়া। আর এদিকে রয়েছে আমেরিকা। আর দুটো ছোট দেশ আছে, একটা হচ্ছে তাইওয়ান আর একটা হচ্ছে ফিলিপিন্স। আপনারা সকলেই জানেন যে রিয়াসিতে, জম্মুর রিয়াসিতে যে সন্ত্রাসবাদী আক্রমণ যেটা হয়েছে, যে দর্শনার্থীদের উপরে গুলি চালানো, তারপরে বিভিন্ন রকমের আক্রমণ যেগুলো হচ্ছে, মোটামুটি 40 থেকে 50 জন জঙ্গি নানান গ্রুপে ভাগ হয়ে তারা রিয়াসির জঙ্গলের মধ্যে তারা লুকিয়ে আছে। এই পর্যন্ত 8 জন জঙ্গিকে মারা হয়েছে। বাকি জঙ্গি এখনো কিন্তু জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। এত ডেন ফরেস্ট যে সেখানে দিনের আলো পর্যন্ত পৌঁছায় না, সেই জায়গায় খুঁজে খুঁজে জঙ্গিগুলোকে মারা হচ্ছে। এবং জঙ্গি মারার পর তাদের কাছে যে অস্ত্রশস্ত্র এবং রসদ উদ্ধার হয়েছে, সেখানে দেখা যাচ্ছে M4 রাইফেল যেমন রয়েছে, আফগানিস্তানের হয়ে চোরা পথে পাকিস্তানের ISI এর হাতে এসছে। সেখান থেকে যেগুলো রাইফেলগুলো আর বন্দুকগুলো ছেড়ে গেছিল আফগানিস্তানে মার্কিনীরা, সেই M4 রাইফেল সেগুলো পাওয়া গেছে কি চীনা বুলেট, চীনা গ্রেনেড, চীনে শুকনো খাবার দাবার এবং চীনের অন্যান্য টেন্ট ফেন্ট হ্যান্ড ত্যান এই সমস্ত পাওয়া যাচ্ছে, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে চীন পেছন দিক দিয়ে মদত করছে। আসলে চীন চাইছে, আগে চীনের ব্যাপারটা বলে দেওয়া যাক। চীন চাইছে যে লাদাখ এবং আপনার গালওয়ান থেকে ভারতের সৈন্য কিছুটা সরিয়ে নিয়ে এই পাশে জম্মু কাশ্মীরের মধ্যে যদি মোতায়েন করে, তাহলে ওই জায়গাটা একটু ফাঁকা হলে তাহলে ওখানে ওরা আবার ঝামেলাটা পাকাবে। এটা হচ্ছে চীনের মতলব। কিন্তু ভারত কি করেছে? ভারত উল্টে আরো 10,000 সৈন্য ওখানে মোতায়েন করে, দুটো জায়গায় 10,000 সৈন্য মোতায়েন করে দিয়েছে। ফলে চীনের ওই প্ল্যানটা খাটছে না। এর মধ্যে হয়েছে কি, আমেরিকার কাছে খবর গিয়েছে যে ভারত আবার 36টা রাফাল কিনতে চাইছে ফ্রান্সের কাছ থেকে। তখন আমেরিকা ভারতের কাছে এসে বলে, ভারতকে বলে যে আমাদের একটা নতুন F-16 এর পর F-27 আমরা একটা নতুন ফাইটার জেট উদ্ভাবন করেছি, যেটা হচ্ছে রাফালের থেকে অনেক বেশি কার্যকরী। আপনারা এসে এটা পরীক্ষা করে দেখুন, যদি পছন্দ হয় আমাদের থেকে নিন। ভারত যথারীতি আর প্রতিনিধি দল পাঠিয়েছিল, মানে বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল, তারা দেখে তারা এসে রিপোর্ট দিয়েছে। এবার ভারত চাইছিল যে আমেরিকা নিজে থেকে কিছু বলুক, ভারত আগ বাড়িয়ে কিছু বলবে না। আমেরিকা যখন প্রস্তাব দেয়, তখন আমেরিকাকে একটাই শর্ত দেয় ভারত, যে ঠিক আছে, তাহলে আমরা আপনার থেকে, তোমাদের থেকে আমরা F-27 নেব, কিন্তু তার পরিবর্তে তিব্বত ইস্যুতে তোমাদের ভারতের পাশে দাঁড়াতে হবে। এই কিছুদিন পরেই দেখলেন মার্কিন কংগ্রেস এখানে এলেন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল, ন্যান্সি পেলোসি, যিনি আগের গভর্নমেন্টের যিনি স্পিকার ছিলেন, ন্যান্সি পেলোসির নেতৃত্বে এখানে এসে তারা তিব্বতের ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেন। করে এটা করে যখন চলে যাওয়ার পরে চীন একটা, ভারতকে কিছু বলেনি, আমেরিকার প্রতি একটা বিষোদ্গার করে। কারণ তিব্বতটা হচ্ছে একেবারে রাবণের নাভি। রাবণের প্রাণ কোথায় লুকিয়েছিল? রাবণের নাভিতে। তিব্বত হচ্ছে চীনের নাভি। সেই নাভিতে আক্রমণ করতে যাচ্ছে হচ্ছে ভারত। ভারত আমেরিকাকে শুধু তিব্বতের জন্য পাশে নিয়ে নিয়েছে এবং শর্ত ওইটাই, তিব্বতের সঙ্গে যদি তুমি আমার সঙ্গে স্ট্যান্ড করো, তাহলে আমরা F-27 আমরা 36টা তোমার ওখান থেকেই নেব, আদারওয়াইজ নট। এবং আমেরিকাকে তো অস্ত্র বেচতেই হবে।
সে তো অস্ত্র বেচার জন্যই সে তো এই কারবারগুলো সারা পৃথিবী জুড়ে সেই সংঘর্ষগুলো বাঁধিয়ে রেখে দেয়। যে যদি আমেরিকা যদি তিব্বতে ঢুকে যায় এবং ভারতের সঙ্গে গাঁটছড়া বাঁধে, একই তো ভারতের গালওয়ানে ভারতের সেনাদের কাছে মার খেয়ে তো অবস্থা বুঝে গিয়েছে, আগের মতো 62 ভারত নেই, এবারে মারলে পরে ছাতু করে দেবে মেরে। তারপরে যদি চীনের মতো শক্তি যদি ভারতের পাশে দাঁড়ায়, তাহলে পরে চায়নার খুব অসুবিধা আছে। ফলে চায়না কি করলো, চায়না মুখটা ঘুরিয়ে দিল পুরো ফিলিপিন্সের দিকে, পুরো নজরটা ফিলিপিন্সের দিকে ঘুরিয়ে দিল। ফিলিপিন্সের বোট ফোট ভেঙে তাদের একদম মানে জলসীমার মধ্যে ঢুকতে না দিয়ে মাছ ধরতে ঢুকতে দেবে না, মানে চূড়ান্ত অশান্তি সৃষ্টি করলো। ফিলিপিন্স বলল যে ভারত যে ব্রহ্মোস মিসাইল দিয়েছিল, ফিলিপিন্স বলল এবারে যদি কিছু হয় তাহলে আমরা ব্রহ্মোস মিসাইল মারব। ব্রহ্মোস মিসাইল যদি মারে ফিলিপিন্স, তাহলে পরে চায়নার কিন্তু কপালে খুব দুঃখ আছে, সেটা চায়না কিন্তু খুব ভালো করে জানে। ওই জন্য করলো কি চায়না, এবার ওখান থেকে মাথাটা সরিয়ে দিয়ে ও চলে গেল তাইওয়ানে। তাইওয়ানের আকাশের চারধারে একেবারে বিমান টিমান মহড়া টহড়া চলছে, যুদ্ধের সেনা প্রস্তুতি চলছে, এদিকে নৌবহর ওখানে গিয়ে এক্সারসাইজ করছে। মানে ফিলিপিন্স আর তাইওয়ান দুটো কাছাকাছি আছে। আপনারা এই ম্যাপটা দেখুন, এই ম্যাপটার আপনার চারপাশে কিন্তু এদিকে ফিলিপিন্স আছে, ওদিকে তাইওয়ান আছে, আর চায়নার একদিকে কম্বোডিয়া আছে, থাইল্যান্ড আছে, আপনার ভিয়েতনাম আছে, মায়ানমার আছে। সবার সঙ্গে কিন্তু সীমানা নিয়ে সবার সঙ্গে যুদ্ধ, মানে বিবাদ আছে। ভারতবর্ষ তো আছেই, মানে চীনের সব চাই, কোনোটা বাদ নেই, সব চাই আমার। এই করতে গিয়ে চীন এখন খুব বিপদে পড়ে গেছে, কারণ তাইওয়ানের পাশে কিন্তু আমেরিকা আছে। আমেরিকা কিন্তু পরিষ্কার বলে তাইওয়ানের কাছে ওপরে যদি একটা আঘাত পড়ে, তাহলে কিন্তু পুরো আমেরিকা কিন্তু তাইওয়ানের পাশে দাঁড়িয়ে যাবে। ফলে সেখানেও একটা চিন্তা আছে তাইওয়ানে। তাই এখন আবার একবার তাইওয়ান, একবার ফিলিপিন্স, একবার ফিলিপিন্স, একবার তাইওয়ান, এই সমস্ত করে যাচ্ছে। এর মধ্যে হয়েছে কি, আমরা কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর শপথ দেওয়ার পরই সোজা চলে গেছিলেন রাশিয়ায়। রাশিয়া যাওয়ার পর তিনি একদম প্রোটোকল ভেঙে পুতিন একেবারে ডক্টর জয়শঙ্করের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট কথা হয়, কিন্তু বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের কথা হয় খুব কম। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী, সুতরাং তার উচ্চতাটা অনেক বেশি, তাই প্রেসিডেন্ট পুতিন তার সঙ্গে বৈঠক করেন এবং ঠিক হয় 8 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়া যাবেন এবং পুতিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এর মধ্যে কানের মধ্যে জয়শঙ্করজি একটা ফুসফুসানি দিয়ে দিয়েছে যে চীনের সঙ্গেও তো আপনার বিবাদ চলছে। ফলে চীনকে যদি জব্দ করতে হয়, চীনকে যদি হাতে রাখতে হয়, আপনি এক কাজ করুন, আপনি নর্থ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করুন। এরপরই পুতিন সোজা চলে গেলেন নর্থ কোরিয়া গিয়ে কিম জং উনের সঙ্গে একদম বৈঠক করে তাকে গাড়ি নিয়ে তাকে নিজে ড্রাইভ করে পুরো নর্থ কোরিয়া ঘুরে টুরে দিয়েছে। চীনের একেবারে হৃদকম্প একেবারে মানে কি বলবো, হৃদকম্প মানে বেড়ে গেছে আর কি, চীনের রক্তচাপ বেড়ে গেছে। ফলে এই সমস্ত নিয়ে চীন এখন খুব লেজে গোবরে হয়ে রয়েছে। এর উপরে মরার উপরে খাড়ার ঘা দিল কোথা, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন। নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু চালু হয়েছে 3 বছর আগে। হঠাৎ এত ঘটা করে উদ্বোধন হলো কেন? তার পেছনে কারণটা হচ্ছে জিও পলিটিক্স। নালন্দা কারা তৈরি করেছিল? নালন্দা তৈরি করেছিলেন হচ্ছে টিবেটিয়ান বুদ্ধিস্টরা। সেখানেই তো সমস্ত বিদেশ থেকে সমস্ত ছাত্ররা এসে ওখানে পড়াশোনা করত। তার মানে নালন্দাকে ওর মধ্যে টেনে এনে চীনকে পরিষ্কার বার্তা দেওয়া যে তিব্বতের ওপরে যদি নজর না হাঁটাও তাহলে কিন্তু তোমাদের কপালে অনেক দুঃখ আছে। এবং তার আগেই আমেরিকা একটা বড় স্টেটমেন্ট দিয়ে রেখে দিয়েছে যে তিব্বতে মানে অধিকার চীনকে ছাড়তে হবে, তিব্বতকে জোর করে দখল করা হয়েছে, একটা স্টেটমেন্ট কিন্তু আমেরিকা অলরেডি দিয়ে দিয়েছে। ফলে মানে বেজিং এর রক্তচাপ কিন্তু চচ্চর করে বাড়ছে।
এই রিং মানে খেলাটা যেটা হচ্ছে, দাবার খেলাটা যেটা হচ্ছে, তার সম্পূর্ণ রিং মাস্টার হচ্ছেন কিন্তু আমাদের নরেন্দ্র মোদী। অনেকে বলছেন না, এই তৃতীয় দফায় জোট সরকারের নরেন্দ্র মোদী অনেক উইক হয়ে গেছে, তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সম্পূর্ণ ভুল। নরেন্দ্র মোদী তার পূর্বের ক্যাবিনেট যা ছিল সেই সেম ক্যাবিনেট রেখে দিয়েছেন, একটাও কিন্তু এদিক ওদিক হয়নি। যে সমস্ত মন্ত্রীরা হেরে গেছেন, সেই সমস্ত 18টা মন্ত্রী হেরে গেছেন, সেই জায়গায় সমস্ত জোট সঙ্গীদের সমস্ত দপ্তরগুলোকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। কিন্তু মেন যে দপ্তরগুলো, সেটা ডিফেন্স থেকে আরম্ভ করে বিদেশ মন্ত্রক থেকে আরম্ভ করে আপনার সমস্ত বড় বড় দপ্তরগুলো সমস্ত কিন্তু বিজেপি সরকারের হাতেই আছে। পরিষ্কার বার্তা চীনকে, যদি তুমি পাকিস্তানকে হেল্প করা বন্ধ না করো, তাহলে তিব্বত কিন্তু তোমার হাত থেকে যাবে। পাকিস্তান চাইছিল যে এই পাশ থেকে একটু চুলকে দিয়ে বা ভারতকে একটু অসুবিধার মধ্যে ফেলা, আর ভারত উল্টে করলো কি, তিব্বতে গিয়ে সোজা গিয়ে দলাই লামার সঙ্গে দেখা করে আমেরিকাকে নিয়েছে, পাল্টা চাপ তৈরি করলো চীনের উপরে। ফলে এখন ঘোরালো পরিস্থিতি। এর মধ্যে ভারত ঠিক করেছে, এই যে ভিয়েতনাম আছে, কাম্বোডিয়া আছে, মায়ানমার আছে, যে সমস্ত চীনের সংলগ্ন যে সমস্ত দেশগুলো আছে, সব কটাকে ব্রহ্মোস সাপ্লাই করবে। পিনাকা মিসাইল এবং ব্রহ্মোস সকলকে শক্তিশালী করো, আর্ম করো। চীনকে মারতে গেলে তার পড়শিকে আর্ম করতে হবে। ভারতবর্ষ বুঝে গিয়েছে এটা। তাই ভারতবর্ষ এবার ফিলিপিন্সের পাশাপাশি ওই ভিয়েতনাম, কাম্বোডিয়া, মায়ানমার, এদেরকে সবাইকে ব্রহ্মোস সাপ্লাই করবে, সবাইকে। আর রাশিয়া, যে হঠাৎ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চলে গেলেন কিম জং উন, কারণ ও তো সরফিরা আছে, কিম জং উন সরফিরা। ও কাকে কখন কোন দিক দিয়ে মিসাইল চালিয়ে দেবে আর কখন চালিয়ে দেবে, নিউক্লিয়ার ওয়েপন চালিয়ে দেবে, কোনো ঠিক নেই। এখন ওনার সঙ্গে কি কথা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পুতিন ভাঙেননি, এবং কিম জং উনের সঙ্গে তো কোনো কথাই হয় না, সে তো কোনো কথাই বলে না, তার কাছে কেউ যায়ও না, কোনো প্রেস স্টেটমেন্ট তাদের ওখান থেকে বেরোয়নি। ফলে মোদিজি ওখানে গেলে, 8 তারিখে মোদিজি রাশিয়া গেলে, তখন জানা যাবে যে পুতিনের সঙ্গে কিম জং উনের কি কথাবার্তা হয়েছে এবং ভবিষ্যতে কি করতে চলেছে রাশিয়া, সেটাও বোঝা যাবে। এটা একটা আন্তর্জাতিক একটা পরিস্থিতি খেলা চলছে, যেখানে ভারত একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এবং ভারতকে বাদ দিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না। যদি চীন পাকিস্তানকে সাহায্য করে, তাহলে এখান থেকে তিব্বত যাবে, আর যদি পাকিস্তানকে সাহায্য করা বন্ধ করে, তাহলে তিব্বতের স্থিতাবস্থা থাকবে, কিন্তু চাপটা রয়ে যাবে। এটা হচ্ছে মোদ্দা খেলা, দাবার খেলা চলছে এখানে। আন্তর্জাতিক রাজনীতিতে দাবার চাল চলে 50টা কদম এগিয়ে, ঠিক এটাও তাই চলছে। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।